যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন, ভালোর তলেই। আমি অর্ণব আহমেদ, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার শুভারামপুর নামক একটি গ্রামে আমার বাড়ি, কিন্তু ঘটনা লিখছি সৌদি আরব থেকে। আমি আপনার সকল লিসনারদের মধ্যে একজন। অনেকদিন যাবৎ আমি আপনার ঘটনা শুনি। সেই ভূত এফএম থেকে ভূত.com পর্যন্ত মোটামুটি অনেক ঘটনাই শোনা হয়েছে। আমার অনেক দিনের তীব্র ইচ্ছা আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। ঘটনা ইমেল করার পর ঘটনা আপনার ভালো লাগে কিনা এই চিন্তার কারণে আর ঘটনা পাঠাইনি। অবশেষে একটি ঘটনা ইমেল করেই দিলাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পরেই আমাকে দেশ ছেড়ে বাড়ি জমাতে হয় সৌদি আরবে। আমি 2023 সালের জানুয়ারি মাসের কোনো এক তারিখে চলে আসি সৌদি আরবে। এখানে আমার দিনকাল খুব ভালো যাচ্ছিল। এখানে ছিল আমাদের বাংলাদেশি 4 জন লোক। আমরা সবাই এক রুমে থাকি। আমি প্রায় রুমের বাইরে সোফাতে বসে ব্লুটুথ লাগিয়ে ভূত.com শুনতাম। প্রতিদিনের মতো একদিন কানে ব্লুটুথ লাগিয়ে চোখ বন্ধ করে ভূত.com শুনছি। হঠাৎ রুম থেকে নাসির মামা বের হয়ে আসলো, আর এই ঘটনাটা নাসির মামার কাছ থেকে শোনা। উনি বয়সে বড় হওয়ার কারণে ওনাকে মামা বলে সম্বোধন করি। তার বাড়ি বাংলাদেশের কোনো এক জায়গায়। হঠাৎ মামা বলে উঠলেন, কিরে, কানে ব্লুটুথ লাগিয়ে কি করছিস? সারাদিন এটা কানে রাখতে হয়? আরে মামা, ভূত.com শুনি। ভূতের ঘটনা শুনবেন আপনি? আরে রাখ, এসব ঘটনা আমার কাছেও আছে। আমি কৌতূহলী হয়ে পড়ি। আমি বললাম, সত্যি আছে এই সমস্ত ঘটনা? বলবা একটা ঘটনা? শুনবি তুই? হ্যাঁ শুনবো, বলো। দাঁড়া আসছি। ওই কথা বলে নাসির মামা চলে গেল। মিনিট 5 পরে হাতে 2টা কফির কাপ নিয়ে আসলো। কাপ 2টা টেবিলে রেখে উনিও আমার সাথে সোফায় বসলো। আমি ওনাকে বললাম, আপনার ঘটনা ভালো লাগলে অবশ্যই ভূত.com শেয়ার করব। পরে আমার মতো অনেকে আপনার ঘটনা শুনবে। সমস্যা নাই, ওইটা শেয়ার করিস তোর মতোই। বলে রাখা ভালো, আমার কাছে এমন অনেক ঘটনা আছে, কিন্তু আপনার কাছে ভালো লাগবে কিনা সেই জন্য আমি পাঠাই না। আমি এইখানে আপনাকে একটু বলে রাখি, যদি ঘটনা আপনার কাছে থাকে পাঠিয়ে দেবেন, এবং সিলেক্টেড হলেও পাঠাবেন, না হলেও পাঠাবেন। আমি তো সিলেক্ট করেই ফেললাম, তার মানে বুঝতেই পারছেন আপনি ভালো লেখেন। যাই হোক, আবারও ঘটনায় ফিরছি। নাসির মামা বললেন, দেখ, আমার ঘটনাটা বুঝতে তোর একটু সমস্যা হবে, কিন্তু পুরো ঘটনা শোনার পর বোঝা সহজ হয়ে যাবে। ঘটনা কি? এটা কি আপনার সাথে ঘটেছে? যার সাথে ঘটুক, এটা তোর জানার দরকার নেই। তুই ধরে নে এটা আমার সাথে ঘটেছে। বলতে শুরু করলেন নাসির মামা। আমি লাশটাকে দেখে যত ভয় পেলাম তা মনে হয় সারা জীবনে কোনোদিন পাইনি। এইটাই আমার পেশা, কবর খুঁড়ে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানেই কবর দেয়া হয়। আমার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন আমাদের সাথে কাটালো, আর এখন মারা যাওয়ার পর তার লাশটা কেউ খুঁজতেও এলো না। এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এইসব ভাবি আর লাশগুলোকে মাটি দেই, কিন্তু এই লাশটার ক্ষেত্রে আমার কোনো রকম অনুভূতি কাজ করলো না, বরং ভয় হচ্ছিল। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করলাম 50 হবে, কিন্তু চেহারায় একটা রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। বিভৎস
লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথার শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে, পোস্টমর্টম করে লাশ কবর দিতে হবে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায়সারাভাবে সেলাই দিয়ে লাশটাকে পাঠিয়ে দেয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার ছিলাম আমি। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন আমার বুঝতে বাকি রইল না যে আরো একটি বেওয়ারিশ লাশ আমাকে যত্ন করে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর আমার সেই পুরনো মায়া দরদ কাজ করলো না। এমনিতেও সন্ধ্যা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি ঝুন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেলাম। আর বারবার আমার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফলতি করে যে বেওয়ারিশ লাশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল, কি যে দুর্গন্ধ বের হচ্ছিল। আমি আর ঝন্টু মিলে যখন লাশটাকে কবর দেয়া শেষ করি, তখন মাগরিবের আজান পড়ে গেছে। আমি গোসল করতে গেলাম, আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে, আমাকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে শুধু আমি একা থাকি। কবরস্থানের যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয়, তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ির মতো একচালা ঘরে আমি থাকি। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকি। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায়, জনবসতি থেকে একটু দূরে এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ি। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকাই। আমার মনে হতে থাকে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নেই। বড় বড় শহরে তো লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে কেউ শোনেনি। তবুও আমার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকাই কবরের দিকে। স্বাভাবিক মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, বরং স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলাম মাটি খোঁড়া। ব্যাপার কি, মাত্র 3-4 ঘন্টা আগেই তো আমি আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিলাম। একটু তাড়াহুড়ো করেছিলাম অন্যদিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে তো যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে আমি ভাবলাম হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তাই আমি হাত দিয়ে মাটির জায়গা মতো চাপা দিয়ে দিলাম। কিন্তু এইটা আমি একবারও চিন্তা করলাম না যে আমি নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগাই। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। প্রচন্ড অস্বস্তি নিয়ে ঘুম ভাঙল আমার। এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। আমার কাছে ঘড়ি না থাকায় বুঝলাম না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে আমার এই ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ আমার কেন যেন দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে করছে। দরজা খুলে বাইরে যাবার পর আমার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালাম।
পরিষ্কার চাঁদের আলোয় দেখতে পেলাম মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। আমি সাহসী ছিলাম বলেই বুঝতেই পারছেন কবরে পাহারা দিতাম। ভয় না পেয়ে আমি এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেভাবে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে সেভাবেই। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলাম। যদি কেউ এনে থাকে তাহলে আমাকে ডেকে তুললো না কেন? আবার ভাবলাম ভেতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র আমার কাছে আছে। এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো আমাকে। হাঁটার শক্তিও মনে হয় কমিয়ে যাচ্ছে। তবুও বিকারগ্রস্তের মতো এগিয়ে গেলাম লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন আমার সামনে। বিকেলে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। আমার মাথায় এসব কিছুই ঢোকে না। আমি শোকে পাথর হবার মতো অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ আমার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে আমার সামনে, কিন্তু এমন কিছুই ঘটল না। আমার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি। আমার মনে হলো গায়ের শক্তি ফিরে পেলাম। হঠাৎ ভয়ের ব্যাপারটা চলে গেল আমার উপর থেকে। কিভাবে যেন লাশটাকে কবর থেকে উঠিয়ে আমরা চিন্তা না করে ভাবলাম লাশটাকে আবার কবর দিব। এই ভাবা মাত্রই লাশটাকে কাঁধে তুলে নিলাম। জীবনে মনে হয় এত ভারী লাশ আমি কোনোদিন বহন করিনি। ভার সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। 5-6 দিনের পুরনো লাশ। আমরা একটু জোরে ধরতেই লাশটা দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। মনে হচ্ছিল না লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই আমি লাশটা ঘাড়ে নেয়া মাত্রই মাথাটা থপ করে কাপড়ের ভেতর গিয়ে পড়ল। আর এক হাতে মাথাটাও তুলে নিলাম। চললাম কবরের দিকে লাশটিকে রাখতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে আমার হাত। এবং এত জোর নেই বা সাধ্যও নেই কারো ছাড়ানোর। আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম সকাল। ঝুন্টু আমার মুখের ওপরে ঝুঁকে আছে। ছোট জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে আমার কানে তালা লাগার মতো জোগাড়। আমি নিজে নিজে কাল 2 বারের মতো লাশ কবরে রেখে এসেছিলাম, শুধু মাটি দিতে পারিনি। কেন পারিনি তা আরেকদিন বলবো। শুধু বললাম আমি এখানে কাজ করব না এবং তখনই চলে গেলাম। কবরস্থান কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে এলাকার সাহসী 2 যুবক সিদ্ধান্ত নিল কবরস্থান পাহারা দেবে। যতদিন পাহারা দিতে হয় দেবে। তাছাড়া তাদের মনে ছিল ওই পাহারাদার মানে আমি কেন চলে গেলাম তার রহস্যটা জানবে। সেদিন শুক্লপক্ষের রাত। কবরস্থানে উকি দিতে দিতে আমি দেখতে পেলাম কবর দেয়া লাশটি একটা হাত বের করে অতি কষ্টে হাতড়ে কবরের মাটি সরিয়ে যেন উঠে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে এলো মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়লো। এটা দেখার পর ওইখানে আর থাকতে পারিনি। দৌড়ে চলে গেলাম নিজ বাড়িতে। পরে সবকিছু ঠিক হয়ে গেল। তারপরে
আমি আর তেমন কোনো খবর পাইনি। এই বলে নাসির মামা তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এটি পাঠিয়েছেন অচিনপুরের জন্য এবং বিশ্বাস অবিশ্বাসের ভার তিনি ছেড়ে দিয়েছেন শ্রোতাদের ওপরে। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এক অভিশপ্ত পেতনির দিঘি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এনামুল হক ইমন। পাবনা জেলার আটঘাড়িয়া উপজেলায় আমার জন্ম। আমি বর্তমানে রাজশাহীর উপশহরের অন্তর্গত শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। ঘটনা লেখার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাচ্ছি। তবে আর একটা কথা বলে রাখি, ঘটনায় ব্যবহৃত সকল নাম ও স্থানের নাম ছদ্ম। অনেকদিন হলো আমার বন্ধু মুহিবের সাথে দেখা হয় না, তো এবার গ্রামে গিয়ে তার সাথে দেখা হলো। দুজন মিলে বেশ বসে আড্ডা দিচ্ছিলাম একটা চায়ের দোকানে। দুজনের হাতেই চায়ের কাপ। চা নিয়েছিলাম, গল্প করছিলাম। তো গল্পে গল্পে আমি বলি যে আমার ভূতের গল্প খুবই ভালো লাগে। তখন মহিম বলে, আমার কাছে অবশ্য আছে, কারণ আমার দাদা একজন কবিরাজ ছিলেন। তিনি আমাকে অনেক ঘটনাই বলতেন। তুই চাইলে আমি তোকে শোনাতে পারি একটা। আমার দাদাকে তুই চিনিস? আমার দাদা বরাবরই কবিরাজের কাজ করতে আসতো। সকলে তাকে কবিরাজ আনোয়ার সাহেব বলেই চিনত। একদিন আমি আমার দাদার সাথে বসেছিলাম এবং গ্রামের দিকে লোডশেডিং চলছিল। তখন আমি দাদুকে বললাম একটা ভূতের গল্প শোনাতে। তখন দাদু আমাকে যেভাবে বলছিলেন আমি সেভাবেই বলছি। ঘটনাটি রূপনগর গ্রামের প্রান্তে অবস্থিত এক পরিত্যক্ত দিঘিকে ঘিরে। নাম তার পেতনি দিঘি। প্রায় 100 বর্ষ ধরে এই দিঘি ছিল গ্রামবাসীদের আতঙ্কের মূল কারণ। প্রচলিত ছিল বহু বছর আগে গ্রামের জমিদার বাড়ির এক অভাগা বধূকে তার স্বামীর চরম বিশ্বাসঘাতকতার পর এই দিঘিতে আত্মহত্যা করতে বাধ্য করে। তার অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। দিঘির কালো জল সব সময় স্থির থাকত, যাতে সামান্যতম বাতাস ঢেউ তুলতে পারত না। ভরা অমাবস্যার রাতে দিঘির পাড় থেকে ভেসে আসতো এক হিম শীতল কান্নার আওয়াজ। আর মাঝে মাঝে দেখা যেত কালো পাড়ের সাদা শাড়ি পরা এক আবছা অবয়ব। সেই গ্রামেরই একজন সাহসী যুবক শশাঙ্ক, হরিদাস প্রসাদের একমাত্র ছেলে। বাইরে পড়াশোনা করেছে, তাই হয়তো শশাঙ্ক ছিল আধুনিক মনস্ক ও বেপরোয়া। সে এই ভূতের গল্পগুলোকে পাত্তা দিত না। একদিন সে তার 4-5 জন বন্ধুর সাথে মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে একজন বন্ধু, যার নাম ছিল প্রসাদ, সে এই দিঘির গল্পটা তুলল। তারপর বন্ধু প্রসাদ বলল, জানিস তোরা, আমাদের যে পেতনির দিঘি আছে না,
ওই যে ওইদিকে যে দিঘিটা, সেখানে একটা বধূ আত্মহত্যা করেছিল। ওই দিঘিটা নাকি আবার খুবই উৎপাত শুরু করেছে, ভয়ানক সব আওয়াজ শোনা যায়। এই কথা শুনে শশাঙ্ক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এসে বলল, কি যে বলিস তোরা আজকালকার যুগে এসে এগুলোকে বিশ্বাস করে এখন। তখন প্রসাদ বলল, সাহস থাকলে তুই গিয়ে একবার দেখা, বন্ধুদের সাথে একটা বাজিও ধরতে পারিস। এক ভরা অমাবস্যার রাতে সে টর্চ হাতে দিঘির পথে রওনা দেয়। রাত 1টার দিকে সে দিঘির পাড়ে পৌঁছায়। প্রথমে তো সে কিছুই শুনতে পায় না, এগুলো সবই বানোয়াট কথাবার্তা বলেই মনে হয়। কিন্তু হঠাৎ একটা ক্ষীণ আওয়াজ তার কানে আসে। মনে হচ্ছে কেউ যেন খুবই মায়া জড়ানো কণ্ঠে কান্না করছে, এবং কান্নাটা মনে হচ্ছে পাশেই এক শিমুল গাছ থেকে শোনা যাচ্ছে। যখন সে শিমুল গাছে টর্চ ধরল, তখন শিমুল গাছ থেকে শূন্যে ভেসে আসা এক অবয়ব দেখে তার জ্ঞান হারানোর জোগাড় হলো। সে তখন বুঝতে পারল এই সেই পেতনি। সেই পেতনি ফিসফিস করে তাকে প্রশ্ন করছে, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, এসেছ? এবং এরপর ধপ করে এসে তার ঘাড়ের উপরে পড়ে এবং নখ দিয়ে আঁচড় কাটে। শশাঙ্ক যেন চাইছিল খুব করে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তবুও সে কেন যেন অজ্ঞান হতে পারছিল না। তার মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা তার দেহ ছেড়ে পালাবে। পেতনিটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল বলে মনে হচ্ছিল। সে খুব করে চাচ্ছিল দৌড়ে বাড়ি পালিয়ে যায়, কিন্তু এক পাও নড়তে পারছিল না। হঠাৎ ফজরের আজান ভেসে আসলো এবং তখনই বুঝতে পারল যে সময় হয়ে গেছে, ভোর হয়ে গেছে। যাই হোক, আজান দেওয়ার সাথে সাথেই সে অবয়বটি হাওয়ায় মিলিয়ে যায় এবং শশাঙ্ক নিজেকে আর ধরে রাখতে পারল না। দৌড়ে বাড়িতে চলে এলো এবং বাড়ির উঠোনে এসে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তারপরে তার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল তার সাথে, তখন সে এই ঘটনাগুলো খুলে বলে। তখন তার মা তাকে বলে, আমরা সকালে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো তুই যেন জোরে চিৎকার দিয়ে আমাকে ডাকলি। তড়িঘড়ি করে বাইরে গিয়ে উঠোনে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর এই দৃশ্য দেখে আমি সকলকে জোরে জোরে ডাকি, সবাই মিলে ধরাধরি করে তোকে বিছানায় শুইয়ে দেই। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। শশাঙ্ক যেন কিছুই বুঝতে পারছিল না কিভাবে 3 দিন পেরিয়ে গেল। তার শুধু এইটুকুই মনে পড়ছিল যে সে স্বপ্নে দেখেছিল একজন মহিলা তাকে বলছে, আমি তোকে এত সহজে ছেড়ে দেব না। আর কিছু মনে নেই তার। যাই হোক, পরবর্তীতে শোনা যায় সে অনেক দিন অসুস্থ ছিল এবং অসুস্থ থেকে ভুগে ভুগে পরবর্তীতে সে মারা যায়। শশাঙ্কের মৃত্যুর পর গ্রাম জুড়ে নতুন করে আতঙ্ক শুরু হলো। তখন গ্রামের গণ্যমান্য প্রবীণ ব্যক্তি কাশেম শেখ পরামর্শ দিলেন, এই যন্ত্রণা এত সহজে আমাদের ছেড়ে যাবে না। মনে হচ্ছে এর একটা বিহিত করা দরকার। এমন কাউকে দরকার যিনি শুধু শক্তি দিয়ে নয়, ঈমান এবং মমতা দিয়ে অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারেন, আমাদেরকে এর হাত থেকে রেহাই দিতে পারেন। কাশেম শেখের কথা মতো বহু দূর থেকে নিয়ে আসা হলো এক শ্রদ্ধেয় কবিরাজকে। তার নাম আনোয়ার উদ্দিন, যিনি শুধু ঝাড়ফুঁক বা চিকিৎসা করতেন না, তিনি গভীর তাত্ত্বিক জ্ঞান ও সহানুভূতির জন্য পরিচিত ছিলেন। তিনি আজ পর্যন্ত কোনো চিকিৎসায় ব্যর্থ হননি। হ্যাঁ, আমি ছিলাম সেই কবিরাজ, আনোয়ার উদ্দিন। কাশেম শেখ কবিরাজকে অর্থাৎ আমাকে বলল, কবিরাজ সাহেব, আমাদের এই গ্রামের দিঘিটা আমাদের বিরাট এক ভয়ের কারণ। জানি না কখনকার প্রাণ যায়, এর আগে অনেকের প্রাণ গিয়েওছে। গত অমাবস্যায় শশাঙ্ক নামের ছেলেটির প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। কোনো রকমে সে বাড়িতে এসে পৌঁছেছে, কিন্তু এরপর আমি বললাম,
ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আমি আগামী অমাবস্যার রাতে যা করার করব। এর মাঝখানে আমি খোঁজ খবর নিয়ে রাখছি আসলে কি হচ্ছে এখানে। আমি কিছুক্ষণ দিঘির পরিবেশ দেখে কিছু সময় নীরব রইলাম। তারপর তাদেরকে বললাম, এই আত্মা শান্তির জন্য ছটফট করছে, তাকে জোর করে তাড়ানো যাবে না, তাকে মুক্তির পথ দেখাতে হবে। পরের অমাবস্যার রাতে আমি দিঘির পাড়ে গেলাম। সঙ্গে নিলাম শুধু একটি জায়নামাজ, আর হাতে ছিল পবিত্র কোরআন শরীফ। আমি ভয় বা তান্ত্রিকতার আশ্রয় না নিয়ে শান্তভাবে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম। যখন সেই তীব্র কান্নার শব্দ ভেসে এলো, তখন আমি দোয়া থামিয়ে শান্ত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, জননী, আপনার স্বামী আপনার প্রতি যে জঘন্য প্রতারণা করেছিল তা আমাকে জানানো হয়েছে। এখানে একটা কথা জানিয়ে রাখি, আমি আমার কিছু শক্তিশালী জিনদের মাধ্যমে এই ঘটনাগুলো জানতে পেরেছিলাম। আমি আবার বললাম, সে ভালোবাসার মিথ্যে আশ্বাস দিয়ে আপনার বাপের বাড়ির সব ধন সম্পদ নিজের নামে করে নেয়। সে আপনাকে এই নির্জন জায়গায় ফেলে যায় এবং এক অন্য ধনী নারীকে বিয়ে করে। আপনার কাছে আর কোনো পথ খোলা না থাকায় আপনি এই দিঘিতে এসে আত্মহত্যা করেন। এই প্রতারণা আপনার জীবন কেড়ে নিয়েছে। একটা তীব্র আর্তনাদ শুনতে পাই এবং একটা অবয়ব আমার সামনে আসে। যন্ত্রণায় সে যেন কাঁপছিল। আমি মাথা না ঝুঁকিয়ে চোখে মমতা এনে বললাম, আপনার স্বামী বহু বছর আগে মারা গেছে। সে তার কৃতকর্মের ফল ভোগ করছে। আপনার প্রতিহিংসা তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনার নিজের মুক্তি আটকে রেখেছে। ইসলামে বলা হয়েছে ক্ষমাতেই শান্তি। আপনার ওপর যে জুলুম হয়েছে তার বিচার এই দুনিয়ার চেয়েও বড় আদালতে হবে। আপনি এই প্রতিশোধের শিকল ভেঙে দিন, আপনার আত্মা মুক্তি পাক। আমি এবার পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিনের আয়াত পাঠ করতে শুরু করলাম। প্রতিটি আয়াতে ছিল শান্তি, ধৈর্য এবং ক্ষমার বার্তা। মন্ত্র নয়, বরং ঈমান এবং ভালোবাসার সেই শক্তিশালী ধ্বনি যখন দিঘির চারিদিকে প্রতিধ্বনিত হলো, তখন এক অলৌকিক দৃশ্য দেখা গেল। তার চোখের কোণ থেকে যেন দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অবয়বটি দ্রুত মিলিয়ে গেল। সে অদৃশ্য হওয়ার মুহূর্তে মনে হলো যেন একটি স্নিগ্ধ শীতল বাতাস আমাকে স্পর্শ করেছে। সেই বাতাসে যেন চাপা ছিল এক নীরব কৃতজ্ঞতা। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আলহামদুলিল্লাহ, মুক্তি হলো। দেখি এখন সাপ মুক্ত। পরদিন সকালে দেখা গেল দিঘির জল স্বচ্ছ, নির্মল। সেই ভয়ঙ্কর অন্ধকার বা শ্যাওলা ধরা গন্ধ আর নেই। গ্রামের মানুষ সেই দিঘির নাম বদলে দিল। এটি আর পেতনি দিঘি রইল না, বরং পরিচিত হলো আনোয়ার সরোবর নামে। সেই দিন থেকে গ্রামের মানুষ ভয় নয়, শান্তি খুঁজে পেল। দাদু আমাকে বলল, প্রতিহিংসার চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি, আর সেই শক্তিতেই একটা পুরো গ্রাম মুক্তি পেয়েছিল এক প্রাচীন অভিশাপ থেকে। এই ছিল আমার ঘটনা। আশা করছি ভালো লেগেছে। কতটা ভয়ঙ্কর জানি না, তবে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।